আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্পিউটার বেসিকের ১০ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কিবোর্ডের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি বাংলা টাইপ কিভাবে সঠিক নিয়মে শিখবেন এবং বাংলা টাইপের যে টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করা যাক। তো প্রথমে আমি কিবোর্ড নিয়ে আলোচনা করি। তো এই যে এখানে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডে কিন্তু অনেকগুলা কি আছে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে আপনারা নির্দিষ্ট কিছু কি সম্পর্কে হয়তো জানেন। যেমন এই যে এখানে কিছু কি আছে, এই যে অ্যালফাবেট, আর এই যে এই পাশ থেকে এই কয়টা কি, আর এখানে ধরেন নাম্বার, অ্যারো, এই যে এখানে কয়টা কি সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে। তো আজকে কিন্তু আমি এই যে প্রত্যেকটা কি, কোন ক্যাটাগরির কি কোনটা, তারপর হলো কোন কি দিয়ে কি কাজ করবেন, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো এই যে এই পাশ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে কিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলাকে বলা হয় কন্ট্রোল কি। তো এই কন্ট্রোল কি এর আসলে কাজটা কি? তো আমরা কম বেশি সবাই জানি আমরা এই কিগুলা দিয়ে সাধারণত বিভিন্ন কমান্ড প্রয়োগ করে থাকি, তাই না? আচ্ছা, ফর এক্সাম্পল এই যে এখানে স্কিপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই স্কিপ দিয়ে কি করা হয়? যেমন আমি আপনাদের সামনে এখন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের টপিকটি বুঝাচ্ছি, তাই না? তো আমি যদি এই প্রেজেন্টেশনটাকে এখন যদি ক্লোজ করতে চাই তাহলে কিভাবে করব? এই যে আমি যদি কিবোর্ড থেকে এই স্কিপ বাটনটা প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এটি ক্লোজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম যে এই কিটা ব্যবহার করে আমরা যে কোনো ফাংশন ক্লোজ, ক্যান্সেল অথবা স্কিপ করতে পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপর আপনারা যে বাটন বা কিটি দেখতে পাচ্ছেন, এই কিটির নাম হলো ট্যাব কি অথবা ট্যাব বাটন। তো এইটির কাজ কি? এটি দিয়ে সাধারণত এমএস ওয়ার্ডে অনেক কাজ করা যায় এবং এক্সেলেও কাজ করা যায়। তো আমরা নরমালি বেসিক কাজের মধ্যে কিভাবে ব্যবহার করা যায় সেটা শিখব। তো মনে করুন আপনি একই টাইমে কয়েকটা সফটওয়্যারের মধ্যে কাজ করছেন। এখন আপনি এই সফটওয়্যার থেকে বা এই অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশন আপনি যেতে চাচ্ছেন শর্টকাটে। তো এখন কিবোর্ড থেকে যদি আপনারা অল্ট ট্যাব প্রেস করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কয়টি অ্যাপ্লিকেশন চালু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কয়েকটি অ্যাপ্লিকেশন চালু আছে। তো আমি এবার সরাসরি কিবোর্ড থেকে প্রেস করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন কয়টা চালু আছে। এখান থেকে ধরেন আমি এখন যাবো যে কোথায়? আমি এখান থেকে ধরেন এই যে ইন্টারনেট ব্রাউজারে যাবো অথবা আমি এই যে আমার যে প্রেজেন্টেশন আছে এই প্রেজেন্টেশনে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তাহলে আমি আবার ট্যাব দিলাম, আবার আমি এই ব্রাউজারে চলে আসছি। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে অল্টার ট্যাব প্রেস করে আমরা এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনে যেতে পারবো অথবা একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে যেতে পারবো। এই যে দেখুন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এটিকে আবার প্রিভিউ করে নিচ্ছি। তারপর যে কিটি রয়েছে এটি হলো ক্যাপস লক। আর এই যে ক্যাপস লকটি আছে এটি যদি আপনারা চালু করেন তাহলে এখান থেকে এই বাতিটি জ্বলবে। মানে সেকেন্ড, এই যে এখানে সেকেন্ড যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটি জ্বলবে। যদি আপনারা ক্যাপস লক চালু রাখেন। আর যদি ক্যাপস লক বন্ধ রাখেন তাহলে এই যে সেকেন্ড যে বাতিটা রয়েছে এটা কিন্তু বন্ধ থাকবে। এখন তো বাতি সবগুলোই বন্ধ আছে, তাই না? আপনারা যখন এটা প্রেস করবেন দেখবেন এই বাতিটা জ্বলে উঠবে। মানে সেকেন্ড লাইটটা জ্বলে উঠবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হলো এই ক্যাপস লকের কাজ কি? ক্যাপস লক চালু রেখে আমরা যদি কোনো কিছু টাইপ করি সবগুলো বড় হাতের হবে। মনে করলেন আপনি এখানে একটা ওয়ার্ড টাইপ করলেন, এই যে ওয়ার্ড টাইপ করলেন। তো এই যে একটা ওয়ার্ড টাইপ করলেন, এই যে ওয়ার্ডটা এখন বড় হাতের হয়েছে না? আচ্ছা, আবার যদি ক্যাপস লক বন্ধ করে দেন, এখন যদি আবার টাইপ করেন তাহলে কি হইলো? এখন দেখেন ছোট হাতের হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এই হলো বিষয়। আপনারা চাইলে এই ক্যাপস লক ব্যবহার করে বড় হাতের অক্ষর লিখতে পারেন। আচ্ছা, তারপর যেটি রয়েছে এটি হলো শিফট। তো আমরা কম বেশি সবাই জানি যে আমরা শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্ট এই ৪ টা দিয়ে যেকোনো কমান্ড এপ্লাই করতে পারি, হ্যাঁ? তো নরমালি আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজ করি। ওই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবেন আপনি যখন কমান্ড প্রয়োগ করবেন দেখবেন হয় কন্ট্রোল, না হয় অল্ট, না হয় শিফট, না হয় উইন্ডোজ যেকোনো একটার ব্যবহার আছে। তো তাহলে আমরা যেটা বুঝলাম এগুলা দিয়ে আমরা কি করব? এগুলা দিয়ে আমরা কমান্ড এপ্লাই করব। তো কমান্ড তো অনেক ধরনের হয়, তাই না? আচ্ছা, তো আমি আপনাদের একটু দেখাই। ফর এক্সাম্পল এই যে আমি এখান থেকে এই যে উইন্ডোজ চেপে ধরতেছি, এই যে উইন্ডোজটা চেপে ধরলাম। এখান থেকে আমি যদি এখন আর প্রেস করি, দেখুন এখানে একটা কমান্ড চলে আসছে, এই যে রান কমান্ডটা ওপেন হইছে, তাই না? রান কমান্ড যে ডায়লগ বক্সটা আছে এই ডায়লগ বক্সটা ওপেন হয়েছে। তো আবার আমি যদি এখন এখান থেকে এই যে কন্ট্রোল চেপে ধরে যদি এস প্রেস করি তাহলে কি হবে? এটা সেভ হয়ে যাবে। আবার আমি যদি এখন কন্ট্রোল হোল্ড করে যদি ডব্লিউ প্রেস করি তাহলে দেখবেন ডকুমেন্টটি ক্লোজ হওয়ার অপশন আসবে। তো আমি এখান থেকে এই যে সেভ করে নিলাম। বুঝতে পারছি? আর এখানে যে আরেকটি কি আছে বড় লম্বা, এটা তো স্পেস কি, আপনারা কম বেশি সবাই জানে স্পেস ক্রিয়েট করার জন্য আমরা এই কিটি ব্যবহার করি। এখানে আরেকটি আছে, এটা হলো পেস্ট করার কাজে আমরা ব্যবহার করি। পেস্ট যদিও এটা বেশি হয় না, এটা একেবারে খুবই কম ইউজ হয় এই কিটা। আপনারা ইউজ করার দরকার নেই, এটা ইউজ করা না ইউজ করাই সমান। আচ্ছা, তো আমরা তাহলে এই যে কন্ট্রোল কি এর কাজগুলো শিখে নিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এই যে শিফটটা আছে, শিফট দিয়েও আপনারা চাইলে বড় হাতের অক্ষর লিখতে পারবেন। আপনি যদি এমএস ওয়ার্ড এ গিয়ে এই যে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনি যদি কোনো কিছু টাইপ করেন, এখানে এই যে লিখলেন,
এটা কিন্তু বড় হাতের হবে। এই যে শিফট ধরে যদি কিছু লেখেন বড় হাতের হবে। তো আমরা যখন টাইপ শিখি তখন কিন্তু শিফট ধরলে এটা বড় হাতের হয়। মনে করলেন আমি লিখবো এখন রাব্বি লিখলাম ধরেন, এই যে। বুঝাতে পারছি? তাহলে এই অক্ষরটা ১ম অক্ষরটা বড় হাতের হইছে না? তাহলে আমরা শিফট দিয়ে শুধুমাত্র একটা অক্ষর যদি বড় করতে চাই তখন করতে পারি। নরমালি টাইপ করার কাজে আমরা এই শিফটটা ব্যবহার করি। তো আশা করছি আপনারা সবাই এই যে কন্ট্রোল কি এর কাজটা বুঝতে পেরেছেন যে কন্ট্রোল কি দিয়ে আমরা কি কাজ করি সাধারণত। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। তো তারপর এখানে আপনারা যে কিগুলা মার্ক করা দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় অ্যালফাবেট কি। আমরা কম বেশি সবাই অ্যালফাবেট টাইপ করার ক্ষেত্রে বা টেক্সট টাইপ করার ক্ষেত্রে এই কিগুলা ব্যবহার করি, তাই না? তো এগুলার আমি আর আলাদা কোনো আর এখানে ব্যবহার দেখাচ্ছি না। এগুলো আমরা কম বেশি যেহেতু সবাই টাইপ শিখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এগুলো আর ব্যবহার দেখার কিছু নেই। কিন্তু এখানে দেখুন এই যে এই পাশে কিছু সিম্বল আছে, এগুলো একটু আপনার ব্যবহার জানতে হবে। আপনি যখন নরমালি এই কিটা প্রেস করবেন তখন হবে সেমিকোলন, আবার যখন আপনি শিফট হোল্ড করে এই কিটা প্রেস করবেন তখন হবে কোলন। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আপনি যখন নরমালি এই কিটা প্রেস করবেন তখন হবে স্ল্যাশ, আবার যখন শিফট চেপে ধরে আপনি এই কিটা প্রেস করবেন তখন হবে ব্যাকস্ল্যাশ। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। সবাই আশা করি এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, এইবার এখানে যে কিগুলা দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় নিউমেরিক অথবা সিম্বল কি। নিউমেরিক কিও বলতে পারেন, আবার সিম্বল কিও বলতে পারেন। তো আমরা এগুলাকে সিম্বল কি বলি। আপনি যদি নরমালি কোনো সংখ্যা লিখতে চান তাহলে কি করবেন? এই যে এই জায়গা থেকে শুধুমাত্র এটা প্রেস করলে সংখ্যা হয়ে যাবে। আর আপনার যদি কখনো এই সিম্বলগুলা লেখার প্রয়োজন হয়, এই যে এখানে যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এই যে সিম্বল, এই সিম্বলগুলো যদি কখনো আপনার টাইপ করার প্রয়োজন হয় তখন আপনাকে অবশ্যই এই যে শিফট কি চেপে ধরে এটা হোল্ড করে আপনাকে কি করতে হবে, এটাকে হোল্ড করে তারপর আপনার এই বাটন প্রেস করলে সিম্বলটা চলে আসবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এইবার আপনারা এখানে 4টা কি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এডিটিং কি। তো এই কিগুলোর মধ্যে থেকে প্রথম যেটা আছে ব্যাকস্পেস, এটা দিয়ে আপনারা পিছন থেকে যে কোনো কিছু, এই যে এই পাশ থেকে আপনারা চাইলে যে কোনো কিছু মুছতে পারবেন। আপনি যদি ব্যাকস্পেস প্রেস করেন তাহলে এই টাইপ করা টেক্সটটা এই পাশ থেকে মুছে যাবে। আচ্ছা, আর এন্টার যদি প্রেস করেন তাহলে কি হবে, এই যে আপনি এখন এই লাইনে আছেন না, এই লাইনে, এই লাইন থেকে নিচের লাইনে চলে যাবেন আপনি। আপনি যদি কিবোর্ড থেকে কি করেন এন্টার বাটন প্রেস করেন তাহলে কি হবে, যে লাইনে আছেন ওই লাইন থেকে নিচের লাইনে চলে আসবেন। বুঝতে পারছি? আর এই এন্টার বাটন প্রেস করে অনেকগুলো প্রোগ্রামে এন্টার করা যায়, ফোল্ডারে ওপেন করা যায়, আরো অনেক কাজ করা যায়। আচ্ছা, এই যে ইনসার্ট দেখতে পাচ্ছেন, ইনসার্টের আসলে বেশি কোনো কাজ নাই। এই ইনসার্টটা আমরা ব্যবহার না করলেও হয়। ইনসার্ট দিয়ে মানে যোগ করা আরকি, যেকোনো কিছু এড করা। তো এটা আমাদের সাধারণত কম্পিউটারে এত বেশি প্রয়োজন হয় না। তবে ডিলিট বাটনটা বেশি ব্যবহার হয়। এই যে ডিলিট, ডিলিট দিয়ে আমরা যেকোনো কিছু ডিলিট করতে পারি, যেকোনো কিছু মুছে ফেলতে পারি। আপনি যেমন ব্যাকস্পেস দিয়ে পিছন থেকে মুছতে পারবেন টেক্সট, ডিলিট দিয়ে তেমনই যে জায়গায় কার্সর রাখবেন, মনে করলেন আপনি কার্সর এই জায়গায় রাখছেন না? এই যে এই জায়গায় যদি আপনি এখন ডিলিট বাটন প্রেস করেন তাহলে আপনার কি হবে, এই যে এই টিটা মুছে যাবে। এই জায়গায় যদি আপনি কার্সরটা রাখেন, এখানে যদি রাখেন তাহলে আপনার টিটা মুছে যাবে। মানে এটা মুছবে পিছন থেকে আর ডিলিট দিয়ে আপনি সামনে থেকে মুছতে পারবেন। বুঝতে পারছি? এটা হলো একটা কাজ। আর যে কোনো কিছু ডিলিট করার কাজে তো আমরা এই ডিলিট বাটনটা প্রেস করি, তাই না? তো ফর এক্সাম্পল আমি যদি এই ফাইলটা এখন ডিলিট করতে চাই, কিবোর্ড থেকে আমাকে যেটা করতে হবে সিম্পল ভাবে এই যে এখানে ডিলিট বাটনটা আছে, এই ডিলিট বাটনটা প্রেস করে দিতে হবে। এই যে দেখুন ডিলিট বাটন, এই যে এটা প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো আপনারাও এটা করবেন, আপনারা ডিলিট বাটনটা প্রেস করলে ডিলিট হয়ে যাবে, সিম্পল। তারপর এই যে এখানে 3টি কি দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় স্পেশাল কি। তো এই যে স্পেশাল কি হওয়ার কারণ কি? তো এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট স্ক্রিন যে কিটা দেখতে পাচ্ছেন এইটার কাজ কি? এটা দিয়ে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি আপনাদের কাজটি একেবারে করে দেখাচ্ছি, হ্যাঁ? তো মনে করুন এখন আমি এই যে স্ক্রিনে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি। তো এই জন্য আমি যেটা করলাম এই যে এখান থেকে প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটা স্ক্রিনশট নেওয়ার একটা অপশন চলে আসছে। তো এবার আমি জাস্ট এই যে এতটুকু সিলেক্ট করে দিলাম। দ্যাটস ইট। এটুকু কি হয়েছে? স্ক্রিনশট হয়ে গেছে। তো স্ক্রিনশট হওয়ার পর আসলে এটা কোথায় সেভ হয়েছে সেটা কি আমরা জানি? তো এইজন্য আপনারা চলে যাবেন দিস পিসিতে বা দিস ডিভাইসে চলে যাবেন। তারপর এখান থেকে এই যে পিকচারে চলে যাবেন। পিকচার থেকে আপনারা যদি এই যে স্ক্রিনশটে যান আপনারা ফাইলগুলো দেখতে পাবেন। তারপর যেটি রয়েছে এটি হলো স্ক্রল লক। স্ক্রল লকের কাজটা কি? আচ্ছা, স্ক্রল লকের কাজটা আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো মনে করুন আমি কম্পিউটারে একটা নিউজ পেপার পড়তেছি। এখন যদি আমি বারবার এভাবে স্ক্রল করি তাহলে বিরক্ত লাগে না? আচ্ছা, মানে নিউজ পেপারে তো অনেক তথ্য থাকে, অনেক কিছু পড়তে হয়, তাই না? তো এইজন্য একটা সময় দেখা যায় বিরক্ত হয়ে যেতে হয়। তো এই যে স্ক্রল করার কাজটি আপনারা চাইলে অটোমেট করতে পারেন। কিভাবে? আপনাদের যে মাউস আছে এই মাউসের মাঝখানে দেখবেন একটা চাকা আছে না? ওই চাকাটাকে জাস্ট একটু করে চাপ দিবেন।
চাপ দিলে দেখবেন এই মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমি যদি একটু নিচের দিকে নিই দেখবেন এটা আস্তে, আস্তে নামতে থাকবে। আবার যদি একটু উপরের দিকে নিই দেখবেন আবার আস্তে, আস্তে উপরে উঠতে থাকবে। বুঝাতে পারছি? একটু দেখুন এই যে। তো এভাবে আপনি চাইলে পড়তে, পড়তে আপনি নিচে নামতে পারেন। দেখেন আমি এখন পড়তেছি, আস্তে, আস্তে করে পড়তেছি। তো এই যে এটা স্ক্রল হচ্ছে, তাই না? তো এই যে স্ক্রল হচ্ছে, এই স্ক্রলটাকে যদি আমি এখন থামাতে চাই বা বন্ধ করতে চাই, কিবোর্ড থেকে যদি এখন আমি স্ক্রল বাটনটা প্রেস করি তাহলে কি হবে? এটা থেমে যাবে। দেখেন আমি এখন প্রেস করতেছি। থেমে গেছে না? আচ্ছা। তো এই হলো কিবোর্ডের স্ক্রল কি যেটা আছে বা স্ক্রল লক যেটা আছে এটার কাজ। মানে স্ক্রলকে লক করে দিবে। বুঝতে পারছি? আচ্ছা। এছাড়াও এটার আরো অনেক কাজ আছে। যারা গেমিং কিবোর্ড ব্যবহার করেন, গেমিং কিবোর্ডের মধ্যে এই স্ক্রল লক দিয়ে বিভিন্ন কাজ করা হয়। বিভিন্ন ফাংশনাল কাজগুলো করা যায় এই স্ক্রল লক দিয়ে। আচ্ছা। তারপর হলো পজ ব্রেক। তো এই পজ ব্রেক দিয়ে আপনারা কি করতে পারেন? যেকোনো কিছু যদি প্লে করেন এটাকে পজ করতে পারেন। তাছাড়া আরো অনেক কাজ আছে। আপনারা যদি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং পজ ব্রেক প্রেস করেন তাহলে দেখবেন কি হয়? আমি উইন্ডোজ কিবোর্ড থেকে উইন্ডোজ পজ ব্রেক প্রেস করতেছি। তো দেখুন এখানে আমাদের সামনে দিস পিসির যে ডিটেইলসগুলো আছে এগুলো চলে আসছে। মানে আমার কম্পিউটারের নাম কি, তারপর হলো প্রসেসর কি, RAM কত জিবি, তারপর উইন্ডোজ কতটুকু, মানে তো আমার কম্পিউটার কনফিগারেশনের সকল বিষয়গুলো এখানে চলে আসছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা এখানে তাহলে পজ ব্রেকের কাজটাও জেনে নিলাম, একটা কাজ জেনে নিলাম। তাছাড়া এই পজ ব্রেক দিয়ে আরো অনেক কাজ করা যায়। আসলে আমি যদি একটা, একটা করে বলি আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আপনারা জাস্ট একটু কষ্ট করে ChatGPT অথবা Google-এ সার্চ করবেন পজ ব্রেক কি এর ব্যবহার বা পজ ব্রেক কি ইউজেস এটা লিখে সার্চ করবেন দেখবেন অনেক ব্যবহার আসবে। আর এই ৩টাকেই বলা হয় স্পেশাল কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, এইবার এই যে এখানে যে ৪ টা কি দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় নেভিগেশন কি। নেভিগেশন কি কেন বলা হচ্ছে একটু দেখুন। তো এই যে হোম, এন্ড এবং পেজ আপ, পেজ ডাউন এর যে আপনার কাজগুলো আছে সেগুলো আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি একটু দেখাই দিচ্ছি। যেমন আমি এই যে প্রেজেন্টেশনে এখানে কয় নাম্বার এখন স্লাইডে আছি একটু খেয়াল করুন তো। আমি আছি এখন ৭ নাম্বার স্লাইডে বা ৭ নাম্বার পেজে আছি ধরেন। তো আমি ৭ নাম্বার পেজ থেকে আমি যাচ্ছি যে আমি ১ নাম্বার একেবারে শুরুতে চলে যাব। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে হোমে ক্লিক করি তাহলে দেখুন ১ নাম্বার পেজে চলে আসছি। এই যে ১ নাম্বার পেজে চলে আসছি। আবার আমি যদি কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল হোল্ড করে এন্ড বাটনে ক্লিক করে একেবারে শেষের পেজে নিয়ে আসছে। দেখুন একেবারে শেষের পেজে নিয়ে আসছে, তাই না? আর আপনি যদি শুধুমাত্র এই যে পেজ আপে ক্লিক করেন এক পেজ এক পেজ করে আপনি উপরে উঠতে পারবেন। এই যে দেখুন এক পেজ এক পেজ করে উপরে উঠতেছে। আর যদি পেজ ডাউনে ক্লিক করেন তাহলে এক পেজ এক পেজ করে আপনাকে নিচে নামাবে। এই যে পেজ আপ, পেজ ডাউন। বুঝাতে পারছি? তো এইভাবেও আপনারা চাইলে কাজগুলো করতে পারেন। তো আশা করছি এই ৪ টা নেভিগেশন কি এর কাজ বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা। তারপর হলো অ্যারো কি। অ্যারো কি এর কাজ কি আমাকে শিখাতে হবে বলেন? আপনারা উপরে আপ ডাউন করার জন্য বা ডানে বামে যাওয়ার জন্য আপনারা অ্যারো কি ব্যবহার করতে পারেন। আর এই পাশে যে কিগুলো আছে এগুলাকে বলা হয় নাম্বার কি। আর এই নাম্বার কিগুলো দিয়ে সাধারণত আপনারা যদি সংখ্যা বা এক্সেলে যখন হিসাব নিকেশের কাজগুলো করবেন বা মাল্টিপল আপনাদের ডাটা এন্ট্রির কাজ হবে তখন আপনারা এই নাম্বার কিগুলো ব্যবহার করবেন। নাম্বার কিগুলো মুখস্থ করার একটা টেকনিক আছে। আপনাদের যে হাতের ৩ আঙ্গুল আছে এই যে মাঝখান থেকে ২ পাশে ২ টা আঙ্গুল বাদ দিয়ে তর্জনী, মধ্যমা এবং অনামিকা এই ৩ আঙ্গুল আপনারা কি করবেন এই যে এই ৩ টার মধ্যে রাখবেন। ১, ২, ৩ এই ৩ টার মধ্যে রাখবেন। বৃদ্ধাঙ্গুলটা আপনারা রাখবেন 0 তে এবং এই যে কনিষ্ঠ আঙ্গুলটা আপনারা রাখবেন এন্টারে। এই ৩ টা আঙ্গুল তো এই জায়গায় রাখবেন, তাই না? এখান থেকে 1 মানে তর্জনী থেকে যাবে 1, 4, 7 না দেখে স্ক্রিনের দিকে তাকিয়ে আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না। অবশ্যই স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ শিখবেন। 1, 4, 7, 2, 5, 8, 3, 6, 9 এভাবে আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। একটু এই টিপসটি ট্রাই করে সবাই দেখবেন যে কেমন লাগে বা আপনাদের কিগুলা মুখস্থ হয় কিনা। আচ্ছা, যদি কখনো দেখেন কিবোর্ডে আপনি টাইপ করতেছেন মানে এখানে আপনি এই যে এগুলো আপনি এপ্লাই করতেছেন বাট এই যে স্ক্রিনে কোনো ডিজিট উঠতেছে না। তখন আপনারা ধরে নিবেন এই যে নাম্বার লক যেটা আছে এইটা বন্ধ আছে। আর এটা বন্ধ থাকলে কিভাবে বুঝবেন? এই যে এই জায়গায় যে বাতিটা আছে এই বাতিটা বন্ধ থাকবে। এই বাতিটা জ্বললে আপনি এখান থেকে নাম্বারগুলো টাইপ করতে পারবেন। আর এই বাতিটা যদি বন্ধ থাকে এখানে নাম্বারগুলো টাইপ করতে পারবেন না। বুঝাতে পারছি? মানে নাম্বার লকটা আপনার চালু রাখতে হবে অলওয়েজ যাতে আপনি নাম্বারগুলো টাইপ করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আর সর্বশেষ আপনারা এখানে যে কি দেখতে পাচ্ছেন এটা হলো ফাংশন কি। এই যে দেখুন F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যতগুলা কি দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় ফাংশন কি। আর এই কিগুলা সাধারণত বায়োস সেটিং, সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিলেটেড কাজ করার সময় প্রয়োজন হয়। তাছাড়াও আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের কমান্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রেও এই কিগুলো আমরা ব্যবহার করে থাকি। এই যে F5টা যদি আমরা চেপে ধরে রাখি তাহলে আমাদের কম্পিউটার রিফ্রেশ হয়। আমরা যদি এই অল চেপে ধরে আমরা যদি F4 প্রেস করি তাহলে আমাদের কম্পিউটারটা আমরা শাট ডাউন করতে পারি।
তারপর হলো যে এখানে F1, F2 আরো অনেকগুলো এই ধরনের কমান্ড আছে। তো এই কিগুলো দিয়ে সাধারণত আমরা কমান্ড এপ্লাই করি এবং বায়োস রিলেটেড ও হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কাজগুলো করে থাকি। আর এখানে আপনারা আরো একটি কি দেখতে পাচ্ছেন যেটা হলো স্পেশাল ফাংশন কি, হ্যাঁ? তো এই যে স্পেশাল ফাংশন কি এর কাজ কি? যেমন যারা গেমিং কিবোর্ড ব্যবহার করেন তাদের যে কিবোর্ডে যে সেটিংস রিলেটেড কাজগুলো আছে আপনারা এই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এই কিটা আপনারা ল্যাপটপেও দেখে থাকেন। আপনারা যখন ওই যে ল্যাপটপ ব্যবহার করেন, ল্যাপটপের কিবোর্ডের মধ্যে এই কিটা আছে। আর এটি সাধারণত বিভিন্ন ধরনের ফাংশনাল কাজগুলো করার জন্য ব্যবহার করে। যেমন ল্যাপটপের ক্ষেত্রে নেটওয়ার্ক অফ করার জন্য, তারপর হলো ব্রাইটনেস বাড়ানোর জন্য এই কিটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আর যারা গেমিং কিবোর্ড ব্যবহার করেন তাদের কিবোর্ডে দেখবেন এই FN বাটনটা আপনারা দেখতে পাবেন। কিবোর্ডের যে সেটিংস, কিবোর্ডের যে লাইটিং, তারপর হলো কিবোর্ডের যে অন্যান্য ফাংশনাল কাজগুলো আছে এগুলার করার জন্য এই ফাংশন কিটা বা এই স্পেশাল ফাংশন কিটা ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা মোটামুটি কিবোর্ড সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা। তো কিবোর্ড শর্টকাট শেখার জন্য আমি এখানে অনেকগুলো কমান্ড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো শিখতে পারেন। এগুলো একেবারে বেসিক এবং ইম্পর্টেন্ট শর্টকাট কমান্ড। এগুলো আপনারা ব্যবহার শিখে রাখলে আমি মনে করি আপনাদের কাজগুলো অনেক দ্রুত হবে। আর এগুলো ছাড়াও আরও 2-300-র মতো আমি কিবোর্ড শর্টকাট একটা রিসোর্স ফাইলের মধ্যে আজকের এই ক্লাসের নিচে আমি অ্যাড করে দিব। আপনারা রিসোর্স ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। সেখানে আপনাদের আজকের ক্লাসে যে আপনার টপিকগুলো ছিল সেগুলো থাকবে। তারপর হলো শর্টকাট কিবোর্ড কমানো অনেকগুলো থাকবে। বাংলা টাইপিং যে গাইডলাইনগুলো আছে সেগুলোও থাকবে। এবার চলুন আমরা বাংলা টাইপ শেখার সঠিক কৌশলগুলো জেনে নিই। তো বাংলা টাইপ শেখার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো সঠিক কিবোর্ড নির্বাচন করা। অর্থাৎ আপনি কি অব্র কিবোর্ড ব্যবহার করে টাইপিং শিখবেন নাকি বিজয় কিবোর্ড ব্যবহার করে টাইপ শিখবেন। তো কোনটার কি সুবিধা আমি একটু বলে নিই। আপনি যদি সরকারি বা বেসরকারি বিভিন্ন পর্যায়ে চাকরি করতে চান তাহলে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি বিজয় কিবোর্ডটা শিখুন। এতে করে আপনি চাকরির ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন। আর আপনি যদি নিজের প্রয়োজনে বাংলা টাইপিংটা শিখে রাখতে চান, এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি অব্রটা শিখেন। কারণ অব্রটা শিখা খুবই সহজ। আচ্ছা, এখন কথা হলো এই যে বাংলা টাইপ করার জন্য অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলো আপনারা কোথায় পাবেন? তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আপনি কিভাবে এগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করে আপনাদের কম্পিউটারে আপনারা বাংলা টাইপ সেটআপ করবেন। তো অব্র সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি ইন্টারনেট ব্রাউজারে এসে এখানে অব্র লিখে জাস্ট সার্চ করলাম। সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওমিক্রন ল্যাবের যে ওয়েবসাইটটা আছে এটা চলে আসছে। আমরা এখানে ওমিক্রন ওয়েবসাইটে চলে যাচ্ছি। জাস্ট এইখান থেকে দেখুন এই যে ডাউনলোড অব্র কিবোর্ড এটাতে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো এটি ডাউনলোড হতে 10 সেকেন্ডের কম সময় লাগছে, দেখছেন? এই যে আমরা এটি ডাউনলোড করে ফেললাম। তো এই যে এখান থেকে আমি জাস্ট লোকেশনে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন এইটিকে আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার জন্য এটির উপর আমি ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর আপনাদের থেকে কম্পিউটারে পারমিশন চাইবে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর এবার আপনাদের সামনে একটা ডায়ালগ বক্স হবে এরকম। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, নেক্সট। এই যে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। দ্যাটস ইট। আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। দ্যাটস ইট। এখান থেকে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। তো এটি যেহেতু ইনস্টল হয়ে গেছে এবার আমরা যদি আমাদের কম্পিউটারটাকে একটু রিস্টার্ট করে নিই তাহলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় বা উপরে আমাদের সফটওয়্যারটি চলে আসবে এই যে উপরে। তো আমি কম্পিউটার রিস্টার্ট করছি না, আমি সরাসরি সফটওয়্যারটিকে রান করে নিচ্ছি। এই যে রান করে নিলাম। তো সফটওয়্যারটি দেখুন এই যে উপরে এই জায়গায় চলে আসছে, তাই না? আচ্ছা, এবার আমরা টাইপ করার জন্য এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। এমএস ওয়ার্ডে যাওয়ার পরে এই যে অব্র এই সফটওয়্যারের মধ্যে এই যে ইংলিশ যেটা দেখতে পাচ্ছেন, ইংলিশে একটা ক্লিক করে দিবেন, দেখবেন এটা বাংলা হয়ে যাবে। এই যে বাংলা হয়ে গেছে না? এবার আপনি টাইপ করুন। আমি লিখলাম আমার। দেখুন আমার হয়ে গেছে। তারপর আমি লিখলাম বাংলা বা আমার সোনার বাংলা আমি লিখলাম বাংলা। দ্যাটস ইট। তো যাই হোক আমি অবশ্যই অব্র টাইপিংয়ে বা ফোনেটিক টাইপিংয়ে আমি এত ভালো না। এইজন্য আমি জাস্ট এতটুকু করলাম। আমি বিজয়তে এক্সপার্ট। আমি বিজয়ে টাইপ করি, হ্যাঁ? যাই হোক তো আপনারা এইভাবে বাংলা টাইপটা করতে পারেন। এটা আপনাদের মোবাইল কিবোর্ডের মতো একেবারে সোজা, হ্যাঁ? বাংলা টাইপ একেবারে এই যে অব্র দিয়ে বাংলা টাইপ একেবারে সোজা। তো যাই হোক আমি অব্র দেখিয়ে ফেললাম। এবার আমি এটিকে এই যে এই কর্নারে এখানে ক্লিক করে এটিকে ক্লোজ করে নিচ্ছি। এই যে এখান থেকে এক্সিট ক্লোজ করে নিচ্ছি। তো এবার চলুন আমরা বিজয় সফটওয়্যার দিয়ে কিভাবে টাইপিং শেখা যায় এবং বিজয় সফটওয়্যার আমরা কিভাবে ডাউনলোড করব সেটি শিখে নিই। তো বিজয় সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনাদের রিসোর্স ফাইলের মধ্যে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে আপনারা চলে যাবেন এবং যাওয়ার পর এই যে এখান থেকে ফাইল অপশনে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটি ডাউনলোড হতে সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে। এটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ফোল্ডার লোকেশনে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি জিপ আকারে আছে, এটিকে আনজিপ করতে হবে। এই জন্য এটির উপর রাইট ক্লিক করবেন, উইন্ডারে যাবেন এবং এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করে নেবেন।
যারা সফটওয়্যার ডাউনলোড ইনস্টলের ক্লাসটি করেছেন তারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এটিকে আনজিপ করতেছি। আচ্ছা, এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর এটা আনজিপ হয়ে গেছে। এবার আমরা ফোল্ডারে চলে যাচ্ছি, ফোল্ডার লোকেশনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখবেন বিজয় 52 ইনস্টলার। এই সফটওয়্যারটি আমরা যেটা করব এটির উপর ডাবল ক্লিক করব এবং এখান থেকে নেক্সট এবং নেক্সটে ক্লিক করে আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার কম্পিউটারে এটি ইনস্টল করা আছে তাই আমি এটি ইনস্টল করছি না, আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। আর ইনস্টল করার পর আপনাদের থেকে সিরিয়াল কি চাইবে, এক্ষেত্রে আপনারা এই যে এখানে টেক্সট ডকুমেন্ট যেটা আছে এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এটার মধ্যে আপনারা সিরিয়াল কি দেখতে পাবেন এই যে এখানে। তো আপনারা এখান থেকে হাইফেন ছাড়া এই যে মাঝখানে হাইফেন বাদ দিয়ে বাকি যে সিরিয়াল কিগুলো আছে এগুলো কপি করে করে ওইখানে পেস্ট করে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। তো আশা করছি আপনারা বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে পারবেন। আপনারা আপনাদের কম্পিউটারে বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করার পর বিজয় 52 সফটওয়্যারটা এই যে উপর আপনাদের এখানে এভাবে দেখাইতে পারে, এই যে আপনাদের স্ক্রিনে এই যে এরকমভাবে এখানে দেখাইতে পারে। তো আপনি চাইলে এই বিজয় 52কে এই যে এই জায়গায় রাখতে পারেন, এটাকে বলা হয় সিস্ট্রে। এই যে সিস্ট্রে এই জায়গায় আপনারা এটা চাইলে রাখতে পারেন। তো এটাকে এই যে বিজয় 52 সফটওয়্যারটাকে এই জায়গায় যদি পিন করে রাখতে চান তাহলে আপনারা এই যে গ্রিন বাটন দেখতে পাচ্ছেন, এই গ্রিন বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে এই জায়গায় চলে আসবে, এই যে এখানে চলে আসছে। তো যাই হোক, আমি আগে এমএস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ড ওপেন করার পর এবার যেহেতু আমাদের বাংলা টাইপ শিখতে হবে তাই সবার আগে যেটা করতে হবে ফন্টের এই জায়গা থেকে আপনাকে যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমি বাংলা ফন্ট সুতনিয়াম যেটা সিলেক্ট করতেছি, যেটা নর্মালি অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়, এই ফন্টটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করে নেওয়ার পর এইবার এখানে দেখতে পাচ্ছেন বিজয়ের উপরে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নেবেন। কোনটা? বিজয় ক্লাসিক। আচ্ছা, করলেন। করার পর এইবার আপনাদের এই যে এখানে দেওয়া রুলস অনুযায়ী এই যে শিফট এফ সরেও জিএফ সরেয়া সেমভাবে আপনারা টাইপ করার চেষ্টা করবেন। এই যে শিফট এফ দিয়ে সরেও করবেন, শিফট এফ সরেও, জি এফ সরেয়া, জি ডি রসই, জি শিফট ডি দীর্ঘই, এভাবে আপনারা টাইপ করবেন। এখন কথা হলো এইভাবে এই যে এতগুলো বর্ণমালা, এখানে 11টা ওইখানে 39টা, প্রায় আপনার 50টা বর্ণমালা, তাই না? এই যে 50টা বর্ণমালা আপনারা কই পাবেন? তো এই জন্য আমি আপনাদের এই যে বাংলা টাইপ করার জন্য এই বিজয় 52 শিটটা দিয়ে দিব। এই শিটটা ফলো করে আপনারা বাংলা টাইপ শিখতে পারবেন খুব সহজে। এই যে দেখুন এখানে সকল বর্ণমালা আছে এবং কোন বর্ণমালা কিভাবে টাইপ করবেন সেটাও দেওয়া আছে, নিচে রুলসও দেওয়া থাকবে যে কোন রুলস কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, ঠিক আছে। তো এভাবে আপনারা বাংলা টাইপ শুরু করবেন, একটা একটা করে আপনারা প্রতিদিন ধরেন আপনারা 10টা করে মুখস্থ করবেন, দেখবেন আশা করি আপনারা 5-6 দিনের মধ্যে আপনাদের বাংলা টাইপ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে আশা করি। এভাবে আপনারা এই যে এখানে যে যতগুলো আছে এই যে দেখুন অনেকগুলো আছে এখানে, এগুলা প্রতিদিন আপনারা 5 থেকে 10টা করে আপনারা মুখস্থ করলে এনাফ, আপনার 5 দিনে হয়ে যাবে বাংলা টাইপিংটা। আপনাদের হয়তো বাংলা টাইপটা একটু ঝামেলা লাগতে পারে, আসলে একটু যদি মনোযোগ দিয়ে শিখতে পারেন এটা কিন্তু সহজ, এতটা কঠিন না। একটু মনোযোগ দিয়ে আপনারা শিখবেন। আর এখানে যে রুলসগুলো আছে এই রুলসগুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একটু আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। আচ্ছা, এই যে এখানে রুলস যেগুলো আছে এগুলো একটু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যখন বাংলা টাইপ করবেন, বাংলা টাইপ করার আগে আমি তো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি বাংলা ফন্ট সুটোনিয়াম যে নির্বাচন করবেন, অর্থাৎ এমএস ওয়ার্ডে গিয়ে আপনার বাংলা ফন্ট সুটোনিয়াম যেটা সিলেক্ট করে নেবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বি প্রেস করে বাংলা কিবোর্ড চালু করে নিতে পারেন, অথবা আমি যেভাবে দেখিয়েছি আপনাদের এই যে এখানে রাইট ক্লিক করে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নেবেন। আবার বন্ধ করার জন্য ইংলিশটা সিলেক্ট করে দিলে বন্ধ হয়ে যাবে। এই কাজটা আপনারা এই যে কন্ট্রোল অল্ট বি প্রেস করেও করতে পারেন। এই যে দেখুন একটু এই দিকে, একটু স্ক্রিনের দিকে, এই যে এদিকে একটু তাকান, দেখবেন চেঞ্জ হবে। চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এই যে কন্ট্রোল অল বি প্রেস করলে এটা হবে বাংলা, আবার যদি কন্ট্রোল অল বি প্রেস করেন এটা ইংরেজি হয়ে যাবে। তাহলে আপনারা শর্টকাটে এটা করতে পারেন। আর হ্যাঁ, আপনি যখন বিজয় দিয়ে বাংলা টাইপ করবেন তখন আপনি যখন আমাদের লিখবেন হয়ে যাবে আমাদেও। আপনি লিখলেন আমাদের, হয়ে যাবে কি আমাদেও। তো এই যে বাংলা টাইপিং এর ক্ষেত্রে এই প্রবলেমগুলো আপনারা কিভাবে ফিক্স করবেন? আপনি একটা লিখলে আরেকটা হয়ে যায়, অটো কারেক্টের যে প্রবলেমটা আছে এটা হয়। তো এটা কিভাবে ফিক্স করবেন? এই জন্য আপনারা চলে যাবেন ফাইলে, তারপর চলে যাবেন এই যে এখান থেকে অপশনে। এবার এই জায়গা থেকে আপনারা চলে যাবেন প্রুফিংয়ে। প্রুফিং থেকে এই যে অটো কারেক্ট অপশনে যাবেন। আর এখানে যতগুলো টিক চিহ্ন দেওয়া আছে সবগুলো আপনারা রিমুভ করে দেবেন। এই যে যতগুলো টিক চিহ্ন আছে সবগুলো রিমুভ করে দেবেন। অবশ্যই অটো কারেক্ট অপশনের গুলো করবেন। অনেকে কি করে ভুল করে এগুলো করে দেয়, এগুলো না। অটো কারেক্ট অপশনের ভিতরে গিয়ে তারপর এগুলো করবেন আপনারা, বুঝতে পারছি? এগুলো রিমুভ করে দেবেন, এই যে দিবেন। দেওয়ার পর এবার আপনি লেখেন আমাদের। এবার কিন্তু আমাদের আমাদের হচ্ছে, তাই না? দ্যাটস ইট। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা। এখান থেকে এই যে অটো কারেক্ট অপশনে গিয়ে এগুলো রিমুভ করে দিবেন, টিক চিহ্নগুলো রিমুভ করে দিবেন। আর হ্যাঁ, যুক্তবর্ণ যখন টাইপ করবেন তখন মাঝখানে জি প্রেস করতে হবে। এটা আবার কি?
দেখুন আমি ধরেন এখানে একটা যুক্ত বর্ণ টাইপ করব, যুক্ত বর্ণ যেমন ক, এই যে ক, তারপর হলো এই যে ত, এই দুটো আমি যুক্ত করব। তো আমরা জানি যুক্ত বর্ণের মাঝখানে হসন্ত থাকে, তাই না? তো এই হসন্তটা দেওয়ার জন্য আপনাকে জি প্রেস করতে হবে। ক, তারপর হসন্ত দিবেন না, হসন্তের জন্য জি প্রেস করবেন, জি, এবার দিবেন ত। দেখুন যুক্ত হয়ে গেছে। আপনি যদি এবার দেখেন দন্তার নয় ন যুক্ত করেন, দন্তার ন, হসন্ত, দন্তার ন, তাহলে যুক্ত হয়ে গেল। ক্ষিয় যুক্ত করতে যাচ্ছেন, তাহলে ক, হসন্ত, মধ্যাহ্ন স। হসন্ত দেওয়ার জন্য আপনাকে জি প্রেস করতে হবে। আশা করি বোঝাতে পারছি কিভাবে যুক্ত বর্ণ আপনারা লিখবেন। ঠিক আছে, তারপর যেটি হলো সেটি হলো অনলাইনে বাংলা টাইপ করার জন্য আপনাদের একটা শর্টকাট কি প্রেস করতে হয়, অথবা এই যে এই জায়গা থেকে ইউনিকোডটা চালু করে নিতে হয়। অর্থাৎ যে কোনো ইন্টারনেট ব্রাউজারে যখন আপনি টাইপ করবেন তখন কিন্তু আপনি বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করতে পারবেন না বাংলায়, আপনাকে অবশ্যই ইউনিকোড দিয়ে টাইপ করতে হবে। বুঝতে পারছি? আপনি যখন কোনো ইন্টারনেট ব্রাউজারে টাইপ করবেন তখন অবশ্যই ইউনিকোড দিয়ে টাইপ করতে হবে। আচ্ছা, তো আমি একটু দেখাই দিচ্ছি। এই যে আমি ইন্টারনেট ব্রাউজারে আসলাম, এবার আমার এখানে বিজয় চালু করা আছে, বিজয় ক্লাসিকটা, তাই না? বিজয় ক্লাসিকটা। এখন আমি একটু বাংলা টাইপ করার চেষ্টা করি। তো দেখছেন আমি বাংলা টাইপ করতেছি, কিন্তু হচ্ছে কেমন, এই যে এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যদি এখন এখানে টাইপ, এখানে যদি আমি ইউনিকোডটা সিলেক্ট করে নিই, ইউনিকোড, এবার দেখুন আমি বাংলা টাইপ করতেছি, বাংলা টাইপ করছি। আচ্ছা, দ্যাটস ইট। বিষয়টা বুঝতে পারছেন? তার মানে এই যে ইন্টারনেট ব্রাউজারে টাইপ করার জন্য অবশ্যই আপনাকে ইউনিকোডটা চুজ করতে হবে। আচ্ছা, এখন কথা হলো আপনারা যখন টাইপ শিখে ফেলবেন, বাংলা টাইপটা শিখে ফেলবেন বা বাংলা ইংরেজি টাইপ শিখে ফেলবেন, তখন এটার স্পিডটা কিভাবে বাড়াবেন? স্পিড বুস্ট করার জন্য কি করবেন? স্পিড বুস্ট করার জন্য অবশ্যই নিয়মিত আপনাকে কি করতে হবে? টাইপ করতে হবে। তাছাড়া আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। 10 ফাস্ট ফিঙ্গার এই ওয়েবসাইটে যাবেন। 10 ফাস্ট ফিঙ্গার এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এবার এই যে এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা যেটা করবেন, ল্যাঙ্গুয়েজ থেকে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন। বাংলাটা সিলেক্ট করার পর এখান থেকে এই যে আবার বিজয়তে যাবেন, বিজয়তে গিয়ে ইউনিকোডটা চুজ করবেন। করার পর এবার আপনার টাইপিংটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই যে এখান থেকে টাইপিংটা প্র্যাকটিস করুন। এই যে নেওয়া, লড়া, ঠিক আছে, এখন ভারী, পড়া। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু সঠিক লিখছি তারপরেও ভুল দেখাচ্ছে। এটা কিন্তু আপনাদের ভুল না, আসলে এটা ওদের সিস্টেমে সমস্যা। যার কারণে আমরা যেখানে ডসিনোরা লিখছি এখানে আপনার ভুল দেখাচ্ছে, এবং যেখানে অন্তাসিও লিখছি ওখানে কি হচ্ছে, ভুল দেখাচ্ছে। দেখুন আমি এখন লিখবো আমি, এটা কিন্তু ঠিক আছে, তাই না? এই যে এটা লিখলাম মেঘ। যেখানে আপনি চন্দ্রবিন্দু বা ডসিনোরা দেখবেন সেখানে অসুবিধা হবে, সরি। আচ্ছা, ফেলা, ঠেলা, খোড়া, এই যে দেখুন ডসিনো র যেখানে আছে সেখানে ভুল দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তো আশা করে বুঝতে পারছেন এখান থেকে আপনি কয়টা 1 মিনিটে কয়টা লিখতে পারবেন সেটা এখানে স্পিড টেস্ট করতে পারবেন। দেখুন এই যে আমার এখানে একুরেসি আছে কত পার্সেন্ট, 50%। আমি কয়টা ওয়ার্ড টাইপ করতে পারছি, মাত্র 9টা। হ্যাঁ, রং কয়টা হয়েছে, 5টা। আসলে 5টা তো রং হয় নাই, আসলে এখানে সিস্টেমে ওদের প্রবলেম আছে, যেহেতু বাংলা টাইপিং এই জন্য। তো আপনারা এখানে আবার এই যে রিলোডে ক্লিক করে আবার আপনারা শুরু করতে পারেন, মাংস, জমা। আর যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে ব্রাউজারে, আপনারা আবার এখান থেকে ইংরেজি করে ফেলবেন। এই যে ইংরেজি। তো এই ছিল বিজয়ের কনসেপ্ট, অর্থাৎ বিজয় দিয়ে কিভাবে আপনারা টাইপ করবেন, কিভাবে শিখবেন। তো আমার কাছে অবশ্যই মনে করলেন এই যে অব্রটা সোজা মনে হয়, কিন্তু অব্র সোজা মনে হলেও অফিসিয়াল কাজের ক্ষেত্রে বেশিরভাগই হলো যে বিজয়টা ব্যবহার করে মানুষ। হ্যাঁ, সরকারি বেসরকারি কাজের ক্ষেত্রে যখন আপনি চাকরি করতে যাবেন বিজয়টা কিন্তু বেশি ব্যবহার করে। এই জন্য একটু কষ্ট হলেও আপনাদের বিজয়টা ধৈর্য ধরে শিখতে হবে। কিছু করার নেই, আসলে বিজয়টা আপনাদের শিখে নিতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনারা আজকের টপিকটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো এই নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাপোর্টে জয়েন করে আপনাদের সমস্যাটি সমাধান করে নেবেন। আর আপনাদের যে রিসোর্সেস ফাইলগুলো বা সফটওয়্যার এবং লিঙ্কগুলো আমি অবশ্যই আপনাদের রিসোর্সের ফাইলের এখানে দিয়ে দিব। মানে ভিডিওর নিচেই আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।